শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা বীমা ও বীমা ব্যবসার সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জানবো বা ইতিহাস সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে জানবো আর কি, বা খুব সংক্ষেপে আমরা ইতিহাস নিয়ে ডিসকাস করব। আচ্ছা, প্রথমেই আসি আমরা প্রাচীন যুগের বীমা ব্যবসা, অনেক আগের কথা। সো প্রাচীনকালে বীমার উৎপত্তি সম্পর্কে সুস্পষ্ট কোনো ইতিহাস পাওয়া যায় না অ্যাকচুয়ালি। ওই সময় খুব একটা পরিপক্ক হয়ে পারেনি এই সেক্টরটি ওই সময়। তবে বিভিন্ন সভ্যতাকালে ব্যবসায়ী শ্রেণী সহায় সম্পদ ও জানমাল রক্ষায় বীমা ব্যবস্থার মতো বিষয়কে চিন্তা করেছে, তার প্রমাণ পাওয়া যায়। মানে যখন হিস্ট্রি দেখা যায় তখন দেখা যায় তাদের মধ্যে এরকম একটা চিন্তাধারা ছিল যে ভাই লস করলে এইটা পুষিয়ে নেওয়ার একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে, এরকম একটা হালকা পাতলা আভাস পাওয়া যায়। কিন্তু খ্রিস্টপূর্ব 900 অব্দে ভূমধ্য সাগরের আশেপাশে যে জনবল তৈরি হয়েছিল বা সভ্যতা জন্মেছিল, এর মধ্যে গ্রিক সভ্যতা বা ব্যাবিলন সভ্যতা ছিল অন্যতম। এদের মধ্যে যে ব্যবসায়িকগণরা তারা তাদের মধ্যে অনেকটা সমবায় আকারে এমন কিছু গড়ে তুলেছিল যেখানে মানুষের ক্ষতি হলে সকলে মিলে পুষিয়ে দেবে। অনেকটা এই বীমা রিলেটেড জিনিসপত্র বা বীমা কার্যক্রমের মতো কিছু ইতিহাস পাওয়া যায় ওই আমলে। এবং এর বাইরেও ওই সময় যে বিভিন্ন জাহাজের কাপ্তানরা ছিল বা জাহাজে যারা ক্যাপ্টেন ছিল যারা, তাদের মধ্যে এরকম কিছু কাজ কারবারের আভাস পাওয়া যায় বা কিছু ইতিহাস পাওয়া যায়। তারাও মোটামুটি এই বীমা রিলেটেড জিনিসপত্র, মানে কিছু যখন ক্ষতি হবে সেটা কিভাবে পুষিয়ে নেওয়া যায় বা আগে থেকে একটা ব্যবস্থা নিয়ে ক্ষতির বিপক্ষে একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি, এরকম কিছু ইতিহাস পাওয়া যায়। সময় প্রকৃতিতে এই ধরনের বীমা পদ্ধতির প্রচলন ঘটে। ব্যবসায় জাহাজের এই যে বন্ডসের প্রচলন ঘটিয়েছিল। বন্ডস না, এখানে ছিল বটমারি বন্ডস, এক প্রকার একটা কথা ওই দেশের ভাষায়, মোস্ট প্রবলি অ্যাকচুয়ালি ইংলিশ নাকি আমি বলতে পারি না, অনেক বইয়ে দেখলাম এই ওয়ার্ডটা আছে, যেটা বাংলা ছিল বিপদের ফলশ্রুতিতে ঘটে যাওয়া ক্ষতিপূরণের নিশ্চয়তা পত্র। এই টাইপের একটা কিছু পত্রের বা চুক্তিপত্র বা সিস্টেমে চালু করেছিল। সো এই ছিল বন্ধুরা আমাদের প্রাচীন যুগে বীমা ব্যবসায়ের ইতিহাস। এবার আমরা দেখব হচ্ছে মধ্যযুগে বীমা ব্যবসায়ের ইতিহাস। মধ্যযুগে বীমা ব্যবসায় তো ভূমধ্য সাগরীয় অঞ্চলে বীমা। সো এইখানে যদি প্রথম দিকে আসা যায়, ভূমধ্য সাগরের আশেপাশের এরিয়াতে কিছু বীমা ব্যবসার প্রচলন দেখা যায়। মূলত দেখা যায় সেগুলো সমবায় আদলে গড়ে ওঠা কিছু সংগঠন, যেগুলো এই মূলত বীমার যে সার্ভিস এটা প্রদান করে থাকতো। অনেকটা হয়তো বীমা কোম্পানি টাইপেরই গঠন হয়েছিল, কিন্তু সমবায় সংগঠনের আদলে। এর আশেপাশে যেই এই এরিয়াতে বা ভূমধ্যসাগরে ওই সময় দেখা যেত যে আশেপাশে যে দেশগুলো আছে, যেরকম ফ্রান্স, ইটালি, স্পেন, তুরস্ক, এদের মধ্যে সাগর পথে পণ্য আনা নেওয়া বা লেনদেন হতো বা ব্যবসা চালু হয়ে গেছিলো। সো ওই পথের মধ্যে যে বিভিন্ন ঝুঁকি সেটা দূর করার জন্যই কিন্তু মূলত এইটা শুরু করা হয়। দেন ইংল্যান্ডে বীমা ব্যবসা। সো ইতালি থেকে বিতাড়িত ইহুদিরা একদল ইউরোপে এসে বিভিন্ন স্তরে, সাধারণত দেখা যায় যদি বিভিন্ন সময় দেখা গেলে 1300 খ্রিস্টাব্দে কিছু বা একদল বিতাড়িত ইহুদিরা ইউরোপে আসে এবং এখানে বিভিন্ন রকমভাবে এরা এই বীমা ব্যবসার স্থাপন করে থাকে। এরাই মূলত প্রথমে লন্ডনে বীমা ব্যবসার প্রচলন ঘটায়। আর একবার ওই আমলে লন্ডনে হলে মানে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়া ব্যাপারটা, কারণ তখন ওরা সারা বিশ্ব জুড়ে কিন্তু শাসন করবে। আসলে এত তাতে নেই, আরও পরবর্তীতে, বাট ইনিশিয়ালি লন্ডন কিন্তু লন্ডনে এই ইহুদি থেকে বা ইটালি থেকে বিতাড়িত ইহুদিরা এসে কিন্তু এই মধ্যযুগের যে বীমা ব্যবসার একটা প্রচলন ঘটিয়ে থাকে। আর বীমা ব্যবসার প্রাতিষ্ঠানিকীকরণ। সো নৌ বীমার দায়ে গ্রাহক ও দালালরা একত্রিত হয়ে সর্বপ্রথম বীমা কোম্পানি গঠন করে। অ্যাকচুয়ালি এই নৌ বিমাই কিন্তু বীমা ব্যবসায়ের যেই প্রচলনের একদম মূল কারিগর বলতে পারো, বা নৌ বিমা থেকেই মূলত এর হাতে খড়ি বীমা ব্যবসায়। বিকজ আগে দেখা যেত যখন প্রথমে ব্যবসা শুরু হয়ে গেল নদীপথে যখন হতো, তখন অ্যাকচুয়ালি এইটা মানুষ প্রয়োজন মনে করলো যে ভাই সাগর পথে জলদস্যু থাকে, ঝড় ঝাপটা মাঝে মাঝে পণ্য পড়ে যায় বা জাহাজ ডুবে যায়, এর ফলে আমাদের ঝুঁকিটা থেকে রক্ষা লাগবে। অ্যান্ড এই নৌ বিমা থেকে কিন্তু ইনিশিয়ালি বীমা ব্যবসা শুরু হয়ে যায়। অ্যান্ড যদি আমরা দেখি বিভিন্ন যেরকম একটা এমসিকিউ সবচেয়ে বেশি আসে যে 1720 সালের দিকে দুটি বীমা প্রতিষ্ঠান বা কোম্পানির মানে গঠিত হওয়ার একটা ইতিহাস পাওয়া যায়, দি লর্ডস অ্যাসুরেন্স অ্যান্ড দি রয়্যাল এক্সচেঞ্জ। অনেক জায়গায় পড়ে থাকবা, এই এমসিকিউটা সাধারণত মাঝে মধ্যেই আসে। এর বাদেও 1774 সাল, তারপর হচ্ছিল 1871, 1824, এরকম বিভিন্ন সালে বিভিন্ন গঠন সম্পর্কে কিন্তু বিভিন্ন বইয়ে দেওয়া আছে। তোমরা যে বই পড়ছো সেই বই হালকা পড়ে নিও, যেটা আছে আমাদের এমসিকিউ আকারে আসে, কখনো এখান থেকে মূলত আমাদের কোনো সিকিউতে প্রশ্ন আসে না। শিল্প বিপ্লবকালে বীমা ব্যবসা। সো শিল্প বিপ্লব মূলত কত সালকে বোঝা হয় তোমরা বলতে পারো? এটা কিন্তু 1750 থেকে
1850 সালের মধ্যবর্তী যে সময়টা, এটাকে কিন্তু শিল্প বিপ্লবকাল বলা হয়। এবং এই সময় কি হয়, জীবনটা কিন্তু অনেকটা যান্ত্রিক নির্ভর হয়ে যায়, বা দেখা যায় এই যন্ত্র নির্ভর যে সভ্যতা, এইটা কিন্তু সূচনা হয়ে যায় এই সময়টায়। এবং এর ফলে দেখা যায় কি, যে পারিবারিক জায়গায় যখন একটা বড় পরিবার ছিল বা একত্রিত থাকতো বা যৌথ পরিবার, সেই কনসেপ্টটা ভেঙে যেতে থাকে, মানুষরা শহরের দিকে আসতে থাকে এবং পরিবারের যে সাইজ সেটা আস্তে আস্তে ছোট হতে থাকে, যেটাকে বলা হচ্ছিল নিউক্লিয়ার ফ্যামিলি, সেটা হতে থাকে। অর্থাৎ একটা যৌথ পরিবার ছিল, তারা ভেঙে ভেঙে ছোট হয়ে যায়, হয়তো বা 3 ভাইয়ের একটা পরিবার, শহরে চলে আসে কিছু ভাই, এরকম হতে থাকে। এবং এর ফলে যেটা হয়, যদি পরিবারে দেখা যায় উপার্জনক্ষম ব্যক্তি থাকে একজন, যদি কোনো কারণে তার মৃত্যু হয়ে যায় বা অকাল মৃত্যু হয়, তখন পরিবারের বাকি মানুষদের কিন্তু বিশাল সমস্যা হয়। তো শিল্প বিপ্লবকালে এসে সর্বপ্রথম এই জীবন বীমার প্রচলন সম্পর্কে দেখা যায়। কোনো মৃত্যু বা কোনো দুর্ঘটনা থেকে যদি পরিবারের কারো সমস্যা দেখা যায়, সেইটার ইফেক্ট পরিবারের অন্য সদস্যদের উপর পড়তেছে। মূলত যে ব্যক্তিটি আয় করত পরিবারের জন্য, যদি তার কোনো সমস্যা দেখা যেত, পুরো পরিবার একটা আর্থিক সংকটে পড়ে যেত। সো এরকম বিভিন্ন দুর্ঘটনা থেকে সন্ততিকে রক্ষার তাগিদে মানুষের মাঝে জীবন বীমার প্রচলন দেখা যায়। সো এই থেকে মূলত ইনিশিয়ালি জীবন বীমার প্রচলন ঘটে। তো জীবন বীমার প্রচলন প্রথমে আসলেও এরপরে আস্তে আস্তে সামাজিক বীমার প্রচলন ঘটে। সামাজিক বীমা বলতে দুর্ঘটনা বীমা, তারপর মনে করো প্রতিষ্ঠানের যে বীমাগুলো হয়ে থাকে কর্মচারীদের জন্য, সেই সব বীমা, বা তারপরে দেখা যাবে বিভিন্ন অন্য যে বীমাগুলো আছে, যেরকম বিকলাঙ্গ বীমা বা বার্ধক্য বীমা, এইসব আস্তে আস্তে কিন্তু প্রচলন হতে থাকে প্রথমে জীবন বীমার হওয়ার পরে। যেরকম দেখো কি লিখেছে, শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে মানুষ সামাজিক জীবনে যে ব্যাপক পরিবর্তন সূচিত হয়, তার পথ ধরে প্রথমে জীবন বীমার প্রচলন ঘটলেও এরপর সামাজিক বীমার উৎপত্তি হয়। যে বীমাগুলোর কথা বললাম, আস্তে আস্তে মানুষ প্রয়োজন দেখা যায় এবং আস্তে আস্তে এই বীমাগুলো হয়ে থাকে। রুগ্ন বীমা আছে, এর মধ্যে দুর্ঘটনা বীমা আছে, এইগুলো অ্যাকচুয়ালি যে মানুষ দেখে, আচ্ছা শুধু মৃত্যু না, যদি অসুস্থ হয় তার ফলে কি করা যেতে পারে, যদি মানুষের বার্ধক্যর সময় কোনো অর্থের প্রয়োজন হয়, ওই সময় কি করতে পারে, এর জন্য বিভিন্ন রকম বীমার কিন্তু প্রচলন হয়েছিল। এবং সর্বশেষে আসছে আমাদের আধুনিক কালে বীমা ব্যবসায়। দেখো, আধুনিক বীমা ব্যবসায় এতটাই প্রতিনিধিত্ব লাভ করেছে, বা আধুনিক কালে এই বীমা ব্যবসাটা এতটাই প্রসিদ্ধ লাভ করেছে যে পৃথিবীর সব দেশে বীমা ব্যবসা অত্যন্ত সমাদৃত। অর্থাৎ এখন মোটামুটি পৃথিবীর সব দেশে এই বীমা ব্যবসাকে অনেক সমাদৃত করা হচ্ছে, বা সব দেশে চাচ্ছে যেন তার দেশের জনগণরা বীমার আন্ডারে চলে আসে। জীবন বীমা, নৌ বীমা, অগ্নি বীমা শুধু নয়, মানুষের জীবনের বিভিন্ন দিক, অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে দৃশ্যবান অদৃশ্যবান বিভিন্ন সহায় সম্পদের জন্য আজ বীমা করা হচ্ছে। এই বীমাটা অনেক দেশে এখন ঐচ্ছিক বীমা নয়। তুমি যদি বাংলাদেশের কথাই চিন্তা করো, যখন একটা কেউ গাড়ি কেনে, তার কিন্তু গাড়ির উপরে ইন্স্যুরেন্স করা বাধ্যতামূলক। এই যে যখন সার্জেন্ট ঢাকা শহরের রাস্তায় বা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, যখন রাস্তায় গাড়ি দেখে, অবশ্যই কিন্তু ইন্স্যুরেন্সের কাগজ দেখে যে ভাই আপনার গাড়ির ইন্স্যুরেন্স আছে কিনা। কেন দেখে? কজ এটা কিন্তু সরকার বাধ্যতামূলক করে দিয়েছে। তারপর যখন এক দেশ থেকে অন্য দেশে পণ্য পাঠায়, এখানে কিন্তু অবশ্যই নৌ বীমা করতে হয়। তো দেখো, এইটা এখন একটা ঐচ্ছিক বিষয় না যে ভাই আমার ইচ্ছে হলো করলাম বা ইচ্ছে হলো করলাম না, এখন এইটা ম্যান্ডেটরি করে দিয়েছে। এখন আমাদের দেশে এখন জীবন বীমাটা ম্যান্ডেটরি না হলেও পৃথিবীর বাইরের অনেক দেশে কিন্তু জীবন বীমা করাটা একদম ম্যান্ডেটরি, যে তোমাকে করতেই হবে, যেন তোমার বৃদ্ধকালে কোনো অসুখ হলে সরকার তোমাকে সাহায্য করতে পারে। আইনানুগভাবে অপ্রযোজ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটা মাত্র বললাম, আইনগতভাবে এখন মানুষকে করতে হয়। কারখানা চালাতে গেলে বাধ্যতামূলকভাবে অগ্নি বীমা করতে হয়, যানবাহন বীমা করা বাধ্যতামূলক। দেখো আমাদের দেশে কিন্তু এগুলো অলরেডি কিন্তু বাধ্যতামূলক। সো এই ছিল বন্ধুরা মোটামুটি বীমা ব্যবসায়ের ইতিহাস। অ্যাকচুয়ালি এখান থেকে কখনো সৃজনশীল প্রশ্ন আসে না, মূলত আসে MCQ, যে বীমা ব্যবসাকে ঐচ্ছিক বা আইনানুগভাবে অপরিহার্য করা হয়েছে কোন আমলে বা কোন কালে, আধুনিক কালে, এই টাইপের প্রশ্ন আসবে। বা বিভিন্ন সভ্যতার কথা বলবে এই কাজটা কোন আমলে হয়েছিল বা কোন কালে হয়েছিল, এই টাইপের সাধারণত প্রশ্ন আসে। খুব একটা আসে না, আসলে ম্যাক্সিমাম 1-2টা MCQ। তোমরা একটু ভালো মতন বইয়ে এই যে সালগুলো আছে বা কবে কি হয়েছিল এই বিষয়গুলো মনে রাখবে। বন্ধুরা, এই ক্লাসে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।